মেয়েটি কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার দুই পা প্যারালাইজড হয়ে যায়। তার হাঁটা চলার একমাত্র অবলম্বন হচ্ছে হুইল চেয়ার। মেয়েটির নাম ইমসুল। এদিকে আজকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে 4 জন মেম্বারের এক্লিপস নামক একটি ক্যাব ব্যান্ড। এই ব্যান্ডের মেইন গায়ক হচ্ছে সিওজেন। তার এক রেডিও চ্যানেল আছে। তারা একটি রেডিও চ্যানেলের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করবে। সেই রেডিও চ্যানেলে একটি গেমের আয়োজন করা হয়েছে। গেমের নিয়ম হচ্ছে র্যান্ডম কয়েকজনকে ফোন করে কিছু উপহার দেওয়া, এক্লিপস ব্র্যান্ড সম্পর্কে জানানো। ভাগ্যক্রমে তাদের দ্বিতীয় ফোনটি চলে যায় ইমসুলের কাছে। তারা ইমসুলকে বলে, আপনি হচ্ছেন আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী। আজকের আবহাওয়াটা খুবই রুদ্রোজ্জ্বল। আপনার উচিত বাহির থেকে হেঁটে আসা। উপহার হিসেবে আপনাকে একজোড়া জুতো অথবা একটি সাইকেল গিফট করা হবে। এই শুনে ইমসুল প্রচণ্ড রেগে যায়। সে বলে, হাঁটা চলার ক্ষমতা হারানোর পর থেকে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গিয়েছে। তখন সিয়ন বলতে থাকে, বেঁচে থাকাটাই অনেক বড় প্রাপ্তি। তোমার কাছের মানুষগুলো চায় তুমি সব সময় বেঁচে থাকো, তাই অনেক দিন বাঁচতে হবে। এই শুনে ইমসুল রিয়েলাইজ করে তার মা সমস্ত কাজ ফেলে রেখে তার কাছেই সারাদিন বসে থাকে। সে রিয়েলাইজ করে তার পরিবার তাকে প্রচণ্ড ভালোবাসে, তাহলে তাকে বেঁচে থাকতে হবে। এরপর এভাবে 5 বছর কেটে যায়। আর ওই দিনের পর থেকেই এক্লিপস ব্র্যান্ডে সে এক বিগ ফ্রেন্ড হয়ে গিয়েছে। বিশেষ করে সিয়নের। তার রুমের প্রতিটা জায়গায় সিয়নের পোস্টার দিয়ে ভরিয়ে রেখেছে। অ্যালার্মে তার ঘুম ভাঙে। আজকে অনেক কাজ আছে। বর্তমানে সে একজন ভিডিও এডিটর। তার ক্লায়েন্ট হচ্ছে একজন জ্যোতিষী মহিলা। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দেওয়াই হচ্ছে তার এখন কাজ। তাই সে ভিডিও এডিটিং করে সে কনসার্ট দেখতে যাবে। এইটা হচ্ছে এক্সপোর্ট ব্যান্ডের প্রথম কনসার্ট, তাই এটা কোনোভাবেই মিস করা যাবে না। যখন সে ঘুম থেকে উঠতে যাবে তখন তার নানুকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তিনি লিপস্টিক নিয়ে তার মুখের কাছে বসেছিলেন। তখন সে লক্ষ্য করে তার পছন্দের ঘড়িটা বক্সে আর নেই। তার নানু হাতে পড়ে বসে আছে। তার মা তার নানুকে বুঝিয়ে শুনিয়ে ঘড়িটা উদ্ধার করে দেয়। ফ্রেন্ড হিউজু তাকে কনসার্ট পর্যন্ত এগিয়ে দিবে, আবার কনসার্ট শেষে তাকে নিতে আসবে। তার আসতে একটু দেরি হয়। অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়ে ফেলে, কিন্তু টিকিট খুঁজে পাচ্ছিল না। তার মনে হয় গাড়িতে পড়ে গিয়েছে। তাই কোনো উপায় না থাকায় সেখানে বসেই শুনে থাকে। সিয়ন তার পছন্দের গানটা গাইছিল। গানের কথাগুলো ছিল, তুমি আমার জীবনে এসেছিলে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। বৃষ্টি কিছুক্ষণ পরেই থেমে গিয়েছিল, কিন্তু তুমি রয়ে গেলে হৃদয়ে আজীবন। কনসার্ট থেকে বেরোনোর সময় ধাক্কা লেগে ইমসুলের মোবাইল ফোনটা ভেঙে যায়। তার ফ্রেন্ড আসতে দেরি হওয়ায় সে নিজেই বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর আসতেই তার হুইল চেয়ারের চার্জ শেষ হয়ে যায়। সামনে চলে আসে সিয়নকে দেখে সে তো হতবাক হয়ে যায়। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার ক্যাপপ আইডল তার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে দেখে সিয়ন তার হ্যান্ড ওয়ার্মটা তাকে দেয়। এতে খুশিতে কান্না করে। সিয়ন বলে, এমন কিছু বলিনি যে কান্না করতে হবে। মনে হয় তুমি আমার বেশ বড় ফ্রেন্ড, কারণ তোমার মাথার নেমপ্লেটে লেখা আছে আমার বন্ধু এসে পড়েছে। এরপর সিয়ন তার ছাতাটা তাকে দিয়ে দেয়। বিনিময়ে সে তাকে কিছু চকলেট দেয়। দেখা যায় ক্যান্ডিগুলো পেয়ে সিয়নও ঠিক ততটাই খুশি ছিল। ক্যান্ডিগুলো পেয়ে বাড়িতে ফিরে ওই ছাতাটা হ্যান্ড ওয়ার্মারটা যত্ন করে একটা বক্সে রেখে দেয়। টেক্সটের শব্দে ইমসুলের ঘুম ভেঙে যায়। যেখানে লেখা ছিল কিছুক্ষণ আগেই সিয়ন মারা গিয়েছে। একটা ভিডিওতে দেখা যায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ইমসুল বেরিয়ে পড়ে তাকে দেখার জন্য, কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে তার হাত থেকে তার ঘড়িটা পড়ে যায়। জলাশয় থেকে ঘড়িটা উদ্ধার করার জন্য সেও নেমে পড়ে। সে প্রচণ্ড ভেঙে পড়ে আর ভুলবশত ঘড়ির বাটনে চাপ লাগতেই সে প্রচণ্ড অবাক হয়ে যায়। দেখতে পায় চারপাশের সবকিছু স্থির হয়ে গিয়েছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন উলটপালট হয়েছে। এরপর সে চোখ খুলতেই দেখে তার ছোটবেলার ক্লাস টিচার তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সে তাকে মেরে ঘুম থেকে উঠায় আর বলে, এটা তোমার বেডরুম নয়, এটা ক্লাসরুম। এখানে মন চাইলেই ঘুমানো যায় না, তাই শাস্তি হিসেবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। ইমসুল দেখে সে নিজের পায়ে দাঁড়াতে পারছে। সে রয়েছে তার 15 বছর অতীতের সেই স্কুল।
তাদের সামনেই ছিল বয়েজ স্কুল, সেখানেই লেখাপড়া করত সিয়ন। সে আর কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে যায় সিয়নকে দেখার জন্য। তখন সুইমিং প্র্যাকটিস করছিল। সে সুইমিং ট্রেনিং সেন্টারে চলে আসে আর সেখানে সিয়নকে তাকে দেখতে পায় আর তাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, হয়তো তুমি অসহ্য, হয়তো তুমি প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছিলে, তাই তুমি এভাবে চলে গেলে, কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তখন গার্ডরা এসে তাকে ধরে বের করে দেয়। তাই উপায় না থাকায় সে চলে আসে। পকেট চেক করে দেখে সেই ঘড়িটার পকেটেই আছে। সে তার সামনে একটা ব্রিজ দেখতে পায়। সেই ব্রিজ থেকে সেই জ্যোতিষী ক্লায়েন্টের একটা কথা মনে পড়ে, মানুষ মৃত্যুর পরে এরকম একটা ব্রিজ পার হতে। সে মনে করে সেও মারা গিয়েছে, মারা গিয়ে এই জগতে চলে এসেছে। এই ভেবে সেখানকার ব্রিজের কাছে বসে কান্না করছিল। তখন সিয়ন ওদিকেই যাচ্ছিল। সে দেখে একটা মেয়ে এখানে বসে আছে। সে নাড়া দিতেই মাটিতে শুয়ে পড়ে। এরপর বলে ওঠে, মনে হয় আমি এখনো মারা যাইনি, মনে হয় এই ব্রিজটা পার হলেই আমরা মারা যাবে, কিন্তু কিছুতেই এই ব্রিজ পার হতে দেওয়া যাবে না। সিয়ন বলে, আমার বাড়ি এদিকে, আমি প্রতিদিন এদিকেই যাই। সে দেখে বলে, এমন একটা ঘড়ি আমারও আছে। ইমসুল বলে, এটাই সেই ঘড়িটা, তুমি রেখে দাও। আর বলে, তুমি কোনোভাবেই এই ব্রিজ দিয়ে যেতে পারবে না। তখন সিয়ন একটা ট্যাক্সি দেখতে পায় আর দৌড়ে এসে ওই ট্যাক্সিতে উঠেই চলে যায়। দিন সিয়ন স্কুলের সামনে অপেক্ষা করছিল ঘড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। সিয়নকে দেখেই সেই মৃত্যুর দিনটির কথা মনে পড়ে। সে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। তখন সিয়ন ছাতা নিয়ে চলে আসে, ঠিক যেমনভাবে এসেছিল সেই তীব্র শীতের রাতে। সিয়ন এসে বলে, রাতে ঠিক এই কথাটাই সিয়ন বলছিল। এসব ভেবে সে কান্না করেই যাচ্ছিল। তাই সিয়ন তার আরো মন খারাপ হয়, কারণ রাতে ঠিক এই কথাটাই সিয়ন বলছিল। এসব ভেবে সে কান্না করেই যাচ্ছিল। সে বলে, গতকাল সুইমিং এর মধ্যে, তাই সিয়ন তাকে নিয়ে পাশের এক বিল্ডিং এ চলে আসে। সুইমিং এর মধ্যে ডিস্টার্ব করলে, এরপর রাস্তায় উল্টাপাল্টা ব্যবহার করলে, এর কারণ কি? তখন ইনসুল সে বলে একটা গল্প বানাতে শুরু করে। সে বলে, আমার একটা কুকুর ছিল, সে খুব ভালো, সে ভালো সুইমিং করত। তোমাকে দেখে তার কথা মনে পড়ে গিয়েছিল, তাই ভুলে আই লাভ ইউ বলে ফেলেছিলাম। সিয়ন বলে, আমি কি কুকুরটার মতো দেখতে? আর এই ঘড়িটা তোমার কুকুর ব্যবহার করত, তাই না? এইসব শুনে ইমসুল ভেবে পাচ্ছিল না যে সে কি উত্তর দিবে। তাই সে দৌড়ে পালিয়ে যায়। স্কুলে ফিরে নিজেকেই মারতে থাকে আর বলে, আমি প্রচন্ড বোকা, তার ছাতাটা কেন নিয়ে আসলাম। পরে সিয়ন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার ছবিগুলো দেখতেই তাকে সিয়ন ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দেয়। এই দেখে সিয়ন একদম হতাশ হয়ে পড়ে। পরদিন তারা স্কুলে যাওয়ার সময় তারা একই বাসে উঠে। ইনসুল জিজ্ঞেস করে, যেহেতু আমরা প্রতিবেশী, তাই তুমি কি এর আগে আমাকে নোটিস করেছিলে? কিন্তু সিয়ন তার কথার কোনো উত্তর দেয় না। এরপর বাস থেকে নামার সময় ইমসুলের ছাতাটা নিচে পড়ে যায়, তাই সিয়ন নেমে গেলেও সে নামতে পারে না। ইমসুলকে পছন্দ করে সিয়ন দৌড়ে এসে বাসটাকে থামিয়ে দেয়। ইমসুল তাকে ধন্যবাদ জানায়। তবে সিয়ন বলে, বাসটা থামিয়েছি আমার ছাতাটা ফেরত নেওয়ার জন্য, আর দয়া করে ধূমপান করা ছেড়ে দাও। ইমসুল বলে, আমি ধূমপান করিনি, আর যারা ধূমপান করে তাদের আঙ্গুলে সিগারেটের স্মেল লেগে থাকে। এই বলে সে তার আঙ্গুল সিয়নের নাকের কাছে ধরে, কিন্তু অ্যাক্সিডেন্টলি তার আঙ্গুল সিয়নের নাকে ঢুকে যায়, অর্থাৎ আরো একবার বাজে। তাদের দূরত্ব আরেকটু বেড়ে গেল। হয়তোবা সে শত চেষ্টা করলেও সে ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, যা হবার তাই হবে। আর তখনই হঠাৎ করেই তার সামনে গাড়ি চলে আসে, আর তখনই অ্যাক্সিডেন্ট করতে ঠিক তখনই সিয়ন তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আমাদের বাড়ির সামনেই রাখা ছিল সেই বক্সটি। যখন তাদের বাড়িতে দিতে যাব, তখনই ইমসুল আমাকে ডেলিভারি বয় ভেবে দৌড়ে আসে। সময়টা তখন ছিল গ্রীষ্মকাল, আর সেদিন হঠাৎ বৃষ্টি নামে। সে আমার জীবনে এসেছিল গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। এরপর সে আমাকে তার ছাতাটা এবং কিছু ক্যান্ডি দিয়ে চলে যায়। এরপর থেকে প্রায় সময় তাকে লুকিয়ে দেখতে যেতাম তাদের দোকানে। সে আমাদের পাশের বাড়িতেই থাকে। আমাকে প্রপোজ করেছে, কিন্তু সে উল্টাপাল্টা কি বলল কিছুই বুঝতে পারিনি। তার উপর পরদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, যা দেখে আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। আর তখনই বাবা বিকট শব্দে ঘরে ঢুকে ভয়ে চাপ লেগে ডিলিট হয়ে যায় সব।
ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট হয়ে সে পরদিন এতটাই মন খারাপ ছিল যে ব্যাগের চেনটাও ঠিক মতো আটকায়নি। তাকে দেখেই বুঝেছিলাম আমার ছাতাটা ফেরত দিতে এসেছিল। এরপর বাস থেকে নামার সময় ছাতাটা তার হাত থেকে ছাতাটা পড়ে যাওয়ায় সে বাস থেকে নামতে পারেনি। আমি গিয়েছিলাম ছাতাটার জন্য না, আমার ভালোবাসার মানুষের জন্য। তার জন্য আমি একটা কবিতা লিখেছিলাম। যদি কখনো সুযোগ পাই তবে একটা গান বানাবো। সেই গানের কথাগুলো হবে ঠিক এইরকম। তুমি আমার জীবন এসেছিলে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। বৃষ্টি কিছুক্ষণ পর থেমে গিয়েছিল, তবে হৃদয়ে রয়ে গেলে আজীবন। এরপর ইমসুল তাকে জানায় আগামী ডিসেম্বরের 1 তারিখেই সবকিছু আগের মতোই হচ্ছে। সিয়নকে হয়তোবা সে আর বাঁচাতে পারবে না। সে চলে আসে ব্রিজের উপর। সাইকো কিলার ইমসুলকে আক্রমণ করবে। অন্যদিকে ইয়াংসুকে দেখা যায় কিডন্যাপ করার সরঞ্জাম এবং টাকা নেওয়ার জন্য এক পরিত্যক্ত বাড়িতে ঢুকে। তবে কিন্তু পুলিশ পুরো টিম নিয়ে তাকে গিয়ে সেখানে ধরে ফেলে। শুনে ইমসুল বলে অবশেষে ইয়াংসুর হাত থেকে রক্ষা পাওয়া গেল। সন্ধ্যাবেলায় সিয়ন সেই গানটায় কনসার্ট শুরু হয়, আর এবার তাদের কনসার্ট দেখতে আসে মিস্টার কিম জাং। সেই গানটা গায় যেটা ইমসুলকে নিয়ে সে লিখেছিল। প্রচন্ড ইমোশনাল হয়ে যায় কেন প্রথমবার বুঝতে পারেনি সিয়ন তাকে কতটা ভালোবাসে, কেন বুঝতে পারেনি সে গানটা তাকে নিয়েই লেখা হয়েছে। ওইদিকে থানায় ফেরার সময় পুলিশের গাড়িটা অ্যাক্সিডেন্ট, আর এই সুযোগে ইমসুল পালিয়ে যায়, আর এই সুযোগে ইয়াংসু পালিয়ে যায়। তখন দেখানো হয় যে সেদিকে চেরি ব্লসম পার্কে এবারের মতো তারা যেন হ্যাপি থাকে। তারা একটা উইশই করেছিল, আর তা হলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে 2023 সালে তারা আবারও এই পার্কে আসবে। এর টাইসুন জানতে